আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় পার্ট 3-তে চলে আসছি। এখানে যে টপিকটা রয়েছে, আজকে আমি একটা টপিকে পড়াবো, নেটওয়ার্ক টপোলজি। এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, সেখানে দেখতে পারবা প্রত্যেক বছর এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসে, এবং 2টা সিকিউর মধ্যে তুমি যে কোনো একটা সিকিউতে নেটওয়ার্ক টপোলজি জিনিসটা পাবা। কারণ কি, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা দেয়, ম্যাক্সিমাম সময় দেয়। সো এখান থেকে তোমরা মানে অনুধাবনমূলক প্রশ্ন নাও পেতে পারো, কিন্তু উচ্চতর দক্ষতা কোশ্চেনগুলো পাবা। তাছাড়া এখান থেকে এমসিকিউ পাবা, এগুলোর সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য দিয়ে যে বেসিক মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলা থেকে তুমি এখানে এমসিকিউ পাবা। আর আমি এটাকে এমনভাবে গুছাইছি জিনিসপত্রগুলোকে, যাতে তুমি পরীক্ষায় হলে যে শুধু জানতে পারলা যে এটা হ্যাঁ স্টার টপোলজি, তার মানে তুমি শুধু এখানে এত কোশ্চেনের দিকে না থাকায় তুমি ডাইরেক্ট লিখে দিতে পারবা সুবিধা অসুবিধা ব্যবহার, স্টার টপোলজি কি, স্টার টপোলজির চিত্র, সব কিছু এভরিথিং। তো চলো কথা না বলে এগিয়ে যাই। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো নেটওয়ার্ক টপোলজিটা কি? দুই বা ততোধিক কম্পিউটারকে কেবল, হাব বা সুইচ ইত্যাদির মাধ্যমে নেটওয়ার্কে আওতাভুক্ত করার পদ্ধতি হলো নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি কয়টি উল্লেখযোগ্য টপোলজির মধ্যে হলো বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। এগুলো কি অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে বললামই তো যে স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি, এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট। হাইব্রিড টপোলজিও রয়েছে। চলো প্রথমে আমরা বাস টপোলজি সম্বন্ধে জেনে নিই। বাস টপোলজি জিনিসটা কি? যে টপোলজিতে একটি মূল কেবলের সাথে সব কয়টি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। এই ডাব্লিউএস কি? ওয়ার্ক স্টেশন। আমরা ওয়ার্ক স্টেশন লিখতে পারি বা কম্পিউটার লিখতে পারি, যে কোনো একটা জিনিস ইউজ করতে পারি। এখানে WS1 অর্থাৎ ওয়ার্ক স্টেশন 1, ওয়ার্ক স্টেশন 2, ওয়ার্ক স্টেশন 3, ওয়ার্ক স্টেশন 4, 5, 6 এটা। আর এটা একটা টার্মিনেটর থাকে, চিত্র কি? বাস টপোলজি। এরকম একটা মূল বাস থাকে, বাসের সাথে এরকম কি কম্পিউটারগুলো যুক্ত থাকবে। চলো প্রথমে এর সুবিধাগুলো জেনে নিই। কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যায় না। যে কোনো একটা কম্পিউটার নষ্ট হলে পুরো কম্পিউটার নেটওয়ার্ক নষ্ট হবে না। কম্পিউটার সংযোগ ও বিয়োজন করা সহজ, কেবল কম লাগে, ফলে এটি সাশ্রয়ী। এই টপোলজি ছোট আকারে নেটওয়ার্ক ব্যবহার খুব সহজ। সংগঠনটি সহজ সরল ও খরচ কম। নতুন কম্পিউটার সংযোগ দিতে চাইলে মূল বাসের সাথে দিতে হয়। এবার অসুবিধা কি? অসুবিধার মধ্যে রয়েছে ডেটা চলাচলের গতি কম। মূল বাস নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যায়। এই ধরনের নেটওয়ার্ক সৃষ্ট ত্রুটি নির্ণয় করা বেশ কঠিন। কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন মানে ধীরগতি সম্পূর্ণ হয়ে যায়। এই বাস টপোলজির ব্যবহারটা করা হয় কি? স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য বাস টপোলজি অধিক সাশ্রয়ী। ল্যাবরেটরি থেকে মানে আমরা এটা খুবই সহজে ব্যবহার করতে পারি ল্যাবরেটরিতে। এটা কিন্তু একটা এমসিকিউ, বুঝছো? এরপর চলে আসলাম রিং টপোলজিতে। রিং টপোলজিটা কি? যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে এমনভাবে যুক্ত হয় যে বৃত্তাকার নেটওয়ার্ক গড়ে তোলে। প্রতিটি কম্পিউটার দুইটি দিকের কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এটাই কি? রিং টপোলজি। একটা রিংয়ের মতো তৈরি করে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে। এগুলো কি? ওয়ার্ক স্টেশন। একটা, দুইটা, তিনটা, এখানে 5টা ওয়ার্ক স্টেশন আছে এবং পরস্পরের সাথে যুক্ত। এখানে কিন্তু অনেক সময় সারা উদ্দীপকে কঠিন করার জন্য কোশ্চেনটা এরকম ধরনের চিত্র দিয়ে থাকে। এটাকে আমরা সাধারণত কি বলবো? স্টার টপোলজি বলবো। কিন্তু আসলে এটা স্টার টপোলজি নয়, এটা রিং টপোলজি। বিকজ দেখো এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে একটা কম্পিউটার, এখান থেকে ডেটা এভাবে যাবে, এভাবে যেয়ে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে আবার চলে আসবে। এটা কিন্তু একটা রিং টপোলজি, অবশ্যই মনে রাখবে। এই ধরনের চিত্র দেখে নিজেকে শান্ত রেখে সুন্দর করে উদ্দীপকটা বুঝে তারপর রিং টপোলজির বৈশিষ্ট্যগুলো লিখবে। এবার আমরা চলো সুবিধা এবং অসুবিধা জিনিসগুলো কি কি এগুলো নিয়ে পড়ি। সুবিধা কি? কম ব্যয় হয়। কারণ কি? কম কেবল প্রয়োজন হয়। এই পদ্ধতিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না। নেটওয়ার্কযুক্ত সকল কম্পিউটার গুরুত্ব সমান। এখানে নেটওয়ার্কযুক্ত সকল কম্পিউটারের গুরুত্ব সমান। ছোট নেটওয়ার্ক ব্যবস্থা খুব উপযোগী। অসুবিধা রয়েছে কি কি? অসুবিধার মধ্যে আমরা অসুবিধাগুলো যদি দেখতে চাই তাহলে দেখব ডেটা চলাচলের গতি কম,
কম্পিউটার সংযোগ বিয়োগ কঠিন। এখানে তুমি চাইলেই সংযোগ দিতে পারবে না যে কোনো একটা কম্পিউটারকে আইনে। এখানে প্রোগ্রামিং করতে হবে, বিভিন্ন কাজ করা লাগবে। কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। এটা কিন্তু একটা বড় একটা সমস্যা। এগুলো কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়। এছাড়াও এটা সিকিউতে পেতে পারো তুমি। এরপর কি, সমস্যা নির্ণয় করা বেশ জটিল। এখানে কোন কম্পিউটারের সমস্যা হয়েছে তুমি বুঝতে পারবা না, বুঝছো? শেষ, এখানে এ পর্যন্তই। এরপর কি আমাদের স্টার টপোলজি। স্টার টপোলজিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় ম্যাক্সিমাম সময় চলে আসে। স্টার টপোলজি হলো একটি কেন্দ্রীয় কম্পিউটার বা ডিভাইস থাকবে, অন্যান্য কম্পিউটারের সাথে এগুলো সংযুক্ত থাকবে। কেন্দ্রীয় ডিভাইসটি হতে পারে হাব বা সুইচ। আমরা একটু আগে কিন্তু হাব এবং সুইচ নিয়ে এর গত ভিডিওতে আলোচনা করেছি। যদি গত ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এখনই যেয়ে দেখে আসো। এখানে স্টার টপোলজিতে এরকম একটা হাব বা সুইচ থাকবে, আর এভাবে বিভিন্ন ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো পরস্পর যুক্ত থাকবে। এখানে কিন্তু কলেজের টিচাররা উদ্দীপকটাকে আরও কঠিন করতে এরকম ধরনের চিত্র দিয়ে থাকে। আসলে এটাও কিন্তু একটা স্টার টপোলজির চিত্র। দেখো, এটাকে অনেকে মনে করবে ট্রি টপোলজি, কিন্তু এটা আসলে ট্রি টপোলজি নয়। দেখো, ট্রি টপোলজি হলে এটার বিভিন্ন শাখা উপশাখা থাকতো, কিন্তু আসলে এখানে কোনো শাখা উপশাখা নেই। এই জন্য এটাকে স্টার টপোলজি। এই চিত্রটা ভালো করে দেখে বোঝো। এগুলো আমি চাইলে এভাবে নিয়ে যেতাম, বুঝছো? তাহলে কিন্তু এটা আবার কি, একটা রিং টপোলজির মতো। এটা কিন্তু তাও একটা স্টার টপোলজি হয়, বুঝছো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চিত্র। এই দুইটা চিত্রই সাধারণত পরীক্ষার সময় ম্যাক্সিমাম সময় দিয়ে থাকে স্যাররা। চলো এবার জেনে নিই স্টার টপোলজির সুবিধাগুলো কী কী। সংযোজন বিয়োজন সহজ, সমস্যা নির্ণয় করা সহজ, গতি বেশি। কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম অচল হয়ে যায় না। এখানে কি, ত্রুটি নির্ণয় করা সহজ। ত্রুটি যে তুমি নির্ণয় করবে এটা সহজ। অসুবিধা কি, কেন্দ্রীয় অবস্থা থেকে হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। প্রচুর কেবল প্রয়োজন, ব্যয়বহুল। এই যে স্টার টপোলজিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবা। এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়। ভালো করে পড়ো এবং এতটুকুই পড়ো, আর এক্সট্রা কিছু পড়া লাগবে না। তুমি যদি বই খোলো, বইয়ের যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইনগুলো রয়েছে, আমি কিন্তু সেই ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে তুলে ধরেছি, কোনো এক্সট্রা অন্য কিছু আনিনি, বুঝছো? এরপরে চলে আসলাম মেশ টপোলজি। মেশ টপোলজি কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। মেশ টপোলজি কি, মেশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একাধিক সংযোগ ব্যবস্থা থাকবে এবং প্রত্যেকটি কম্পিউটার আলাদা আলাদা লিঙ্ক ব্যবস্থায় থাকে। এটা কিন্তু উদ্দীপকে বলে দেয়, বুঝছো, যে কম্পিউটারগুলো পরস্পর লিঙ্ক ব্যবস্থা থাকলে এটা কোন ধরনের টপোলজি, বুঝছো? এখানে কোশ্চেন এভাবে চাইতে পারে। এটা কি লিঙ্ক ব্যবস্থা থাকে, মনে রাখবা। এই ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার সরাসরি কোনো কম্পিউটারের ডেটা আদান প্রদান করতে পারে। সরাসরি তুমি যাকে ইচ্ছা তাকে পাঠাতে পারো। তোমরা আসলে চিত্রটা দেখো, চিত্রটা কীরকম, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের সংযোগ রয়েছে, সব কটার সংযোগ রয়েছে, একটার সাথে সবার সাথে সংযুক্ত। যে কাউকে এ চাইলে সহজেই একে ডেটা ট্রান্সমিশন করতে পারবে, চাইলে একে পারবে, চাইলে একে পারবে। এটা কিন্তু প্রচুর ইজি, বুঝছো? এবং এটা এজন্য প্রচুর ব্যবহার হয়। এবং এর সুবিধাগুলো কি কি, দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়, সমস্যা নির্ণয় সহজ, তথ্য আদান প্রদান অধিক নিরাপদ, অবকাঠামো অনেক কঠিন, এই অবকাঠামোটা অনেক কঠিন। কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি কম্পিউটারগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকে তথ্য আদান প্রদান করতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। অসুবিধা কি, অসুবিধাগুলো হলো প্রচুর কেবল প্রয়োজন হয়, বুঝছো? সংযোজন তুমি চাইলে সংযোজন বা বিয়োজন করতে পারবে না কোনো কম্পিউটার সহজে, বুঝছো? আর ব্যয়বহুল। আর লিঙ্ক ব্যবস্থা থাকা, এখানে কি দক্ষ জনবল প্রয়োজন, দক্ষ মানুষ প্রয়োজন যারা এটা ঠিক করবে। এখান থেকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসছে, আমি তোমাদের জন্য সেটাও নোট করে রেখেছি। এখানে দেখো এমসিকিউটা কি, 8টি কম্পিউটারের মধ্যে মেশ টপোলজি স্থাপন করতে চাইলে কতগুলো কানেকশন লাগবে, কতগুলো তার লাগবে, বুঝছো? এখানে এই সূত্রটা ইউজ করতে হবে, বুঝছো? তোমাদের এক্ষেত্রে n ব্র্যাকেট n-1 ডিভাইডেড বাই 2। এখানে 8টি বলছে এই জন্য 8 ইউজ করছি। এখানে যদি 7টি বলতো 7 ইউজ করতাম। এখানে 5টি বললে 5 ইউজ করতাম। এখানে 5 ডিভাইডেড বাই 2। এভাবে কিন্তু এখানে কয়টা হয়েছে, 24টি কেবল, বুঝছো? এটা কিন্তু এমসিকিউতে চলে আসে। তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো বা কলেজ পরীক্ষার কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা। এরপর চলে আসলাম ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা কি, ট্রি টপোলজির সংগঠনে কম্পিউটারগুলো স্তরে স্তরে সংযুক্ত থাকে, অর্থাৎ কি এখানে শাখা প্রশাখা থাকে, বুঝছো? বিভিন্ন স্তরের কম্পিউটারগুলো হাবের মাধ্যমে একটির সাথে অন্যটি সংযুক্ত থাকে। প্রথম স্তরের কম্পিউটার দ্বিতীয় স্তরের কম্পিউটারকে হোস্ট বলে, আবার দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তরকে আবার হোস্ট বলে, বুঝছো? এখানে কি শাখা প্রশাখা রয়েছে, এখানে কি ওয়ার্ক স্টেশন শেষ। এরকম এই চিত্রটা দিলেই হবে, বুঝছো?
এরপরে কি সুবিধা, প্রয়োজন মতো কম্পিউটার সংযোজন বিয়োজন সহজ হয়, অফিস ব্যবস্থা অধিক। এটা কিন্তু অফিস ব্যবস্থায় প্রচুর ব্যবহার হয়। এটা কিন্তু এমসিকিউ, দেন এটা কিন্তু উদ্দীপকেও দিতে পারে। এটা উদ্দীপকে একটু হিন্টস দিয়ে দিতে পারে যে এটা অফিস ব্যবস্থায় সব থেকে ব্যবহার করা হয়। এটা কোন টপোলজি? এই সংগঠন শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ সুবিধাজনক, বুঝছো? আর কি কি অসুবিধা রয়েছে? নেটওয়ার্ক গঠন বেশ জটিল প্রকৃতি, মূল কম্পিউটার নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে না, প্রচুর কেবল প্রয়োজন, দক্ষ জনবল প্রয়োজন রক্ষণাবেক্ষণের জন্য। টি টপোলজিটাই কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপর চলে আসলাম কিসে? হাইব্রিড টপোলজিতে। একবার লাস্টের যে টপোলজিটা আমাদের রয়েছে, হাইব্রিড টপোলজি কি? এই ধরনের নেটওয়ার্কে এই ধরনের টপোলজিতে কয়েক প্রকার টপোলজির সংমিশ্রণ ঘটে, এটা কি হাইব্রিড টপোলজি বলে। যেমন দেখো, এটা কি একটা রিং টপোলজি, আবার এটা কি একটা স্টার টপোলজি, এটা কি আবার একটা মেশ টপোলজি, আবার এটাকে আমরা কিন্তু একটা স্টার টপোলজিও বলতে পারি, দেন এটা কিন্তু আবার বাস টপোলজি হতে পারে একটা, বুঝছো? এখানে সবই, বুঝছো, এখানে সব মানে গুলো সংমিশ্রণ। হাইব্রিড টপোলজিতে এর জন্য ইম্পর্টেন্ট অনেক। হাইব্রিড টপোলজির সুবিধা কি কি? সমস্যা নির্ণয় করা সহজ, তুমি যে কোনো একটা কম্পিউটার সমস্যা আছে তুমি নির্ণয় করতে পারবা। প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করা যায়। এখানে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক নষ্ট না হয়ে ওই অংশটা নষ্ট হয়, বুঝছো? যে কোনো একটা অংশ নষ্ট হয়ে যায়, এক পাশ বন্ধ হয়ে যায় আর বাকি পাশ অন্য পাশ সচল থাকে। এছাড়া এখানে অসুবিধা কি? প্রচুর কেবল প্রয়োজন, প্রচুর এই জন্য প্রচুর ব্যয়বহুল, সংযোজন পদ্ধতি খুব জটিল, বুঝছো? চাইলে তুমি সংযোজন করতে পারবে না। হাফ সুইচ নষ্ট হয়ে গেলে নেটওয়ার্ক অংশ বিশেষ নষ্ট হয়, পুরো নেটওয়ার্ক নষ্ট হয় না। এই ছিল আমাদের নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো রয়েছে, নেটওয়ার্ক টপোলজি রয়েছে। এখানে কিন্তু তুমি ইনশাল্লাহ মানে মাস্ট বি পাবা, যেখানেই পরীক্ষা দাও, তুমি কলেজ পরীক্ষা দাও, বোর্ড পরীক্ষা দাও, আর ভার্সিটিতে এমসিকিউ তো পেতে পারো তুমি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, এছাড়া বিভিন্ন ভার্সিটি রয়েছে যেখানে আইসিটি থেকে কোশ্চেন হয়, বুঝছো? এরপর আমরা চলে আসলাম পূর্ণরূপগুলা কিন্তু আমাদের এমসিকিউ দিয়ে দেয়, 1-2টা এমসিকিউ তুমি পাবাই প্রত্যেক বছর যে কোনো চ্যাপ্টার থেকে, যে পূর্ণরূপ আসছে বা নাম্বার জ্ঞানমূলক কোশ্চেন চলে আসছে, এটার পূর্ণরূপ কি। এখানে আমি পূর্ণরূপগুলো লিখে রাখছি, যেমন ল্যান, প্যান, ম্যান, তারপর WAN, ওয়াইফাই কি? ওয়্যারলেস ফিডেলিটি, ওয়াইম্যাক্স কি? ওয়ার্ল্ড উইল্ড ইন্টারপারএবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ইএমআই কি? ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স। আমি কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোই ব্যবহার করছি, অন্য এক্সট্রা কোনো কিছু নিইনি। এরপর কি? ইমেলের পূর্ণরূপ কি? এনআইসি কার্ডের পূর্ণরূপ কি? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা কিন্তু একটা চ্যাপ্টারের শেষের দিকে চলে আসলাম, বুঝছো? এখানে নাম্বারে কি বেশি আসে? সব থেকে ক্লাউড কম্পিউটিং বেশি আসে, ব্যান্ডউইথ বেশি আসে, মডুলেশন, ডিমডুলেশন এগুলো বেশি আসে, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো কিন্তু আমি তোমাদের গত পার্টগুলোতে পার্ট 1-2তে পড়িয়েছি, বুঝছো? পার্ট 1-এ বেশিরভাগই ম্যাক্সিমাম এমসিকিউ, এবং পার্ট 2 এবং 3-তে সিকিউ। বিশেষ করে পার্ট 3-তে সিকিউর জন্যই মূলত একেবারে। দেখো, নাম্বার কোশ্চেনে কি আসে? সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, হাফ সুইচের মধ্যে পার্থক্য, ল্যান্ড ম্যানের মধ্যে পার্থক্য, ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাখ্যা। ক্লাউড কম্পিউটিং কিন্তু নাম্বারও আসে, আবার নাম্বারও আসতে পারে, বুঝছো? এবার কি? এবং এখানে কি? কেবল, নেটওয়ার্ক, টপোলজি আজকে পড়ালাম, কেবল গতকালকে আমি পার্ট 2-তে পড়ালাম, বুঝছো? এবং নেটওয়ার্কেও কিন্তু আমি পড়িয়েছি। সো আমরা ক্লাস একেবারে শেষ হয়ে গেলো আমাদের ক্লাসটা। তো সবাইকে আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, এবং তোমরা এটার পিডিএফটা ইনশাল্লাহ পেয়ে যাবা খুব শীঘ্রই। আর আমার এই চ্যানেলেই পরবর্তীতে আরও ভিডিও প্রকাশ হবে, বিশেষ করে আইসিটি ফুল কোর্স একেবারে ফ্রিতে, তোমাদের কোনো প্রাইভেট পড়ানো লাগবে না, বুঝছো? কারো কাছে প্রাইভেট পড়া লাগবে না, শুধু নিজের সময় নষ্ট করা লাগবে না। তুমি আমার এই ক্লাসগুলো করো, এছাড়া তুমি গাইড খুলে প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো, শুধু এটা পড়ো আর প্র্যাকটিস করো। নিজের প্র্যাকটিস, সেলফ স্টাডির উপর আর কোনো কিছু নাই, বুঝছো? এই জন্য প্র্যাকটিস করো, বসে বসে সিকিউর উদ্দীপকটা পড়ো, এরপর তুমি কোশ্চেনে যাও, কোশ্চেন পড়ে দেখো তুমি উদ্দীপকটা কি ধরতে পারতেছো নাকি যে কোথা থেকে আসছে। এখান থেকে কিন্তু 2টা সিকিউ আসবে, বুঝছো? অনেকে আমরা 3 এবং 4 অধ্যায় অর্থাৎ HTML, দেন নাম্বার সিস্টেম, এগুলো অনেক ভয় পায় বা অনেকে পারি না। তো তাদের ক্ষেত্রে সহজ একটা ওয়ে হচ্ছে পরীক্ষা ভালো করার, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পারা। এখান থেকে টোটাল 3টা সিকিউ আসে, 2 অধ্যায় থেকে 2টা এবং 1 অধ্যায় থেকে 1টা সিকিউ, টোটাল 3টা সিকিউ আসে। সো আমি 1 অধ্যায়েরও ভিডিও দেবো, 3 অধ্যায়েরও দিচ্ছি আগামীতে, এবং HTMLও সুন্দর একটা ক্লাস হবে। সো আমার সাথে সবাই থাকো, ইনশাল্লাহ আবার নতুন কিছু নিয়ে আসবো আবার। এবং যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবা ইনশাল্লাহ।
ওকে, আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই।